প্রেত চক্র এখানে ভয় ও ভূত দুটোই পাবে। নমস্কার, সকলকে স্বাগত জানাচ্ছি প্রেত চক্রের 87 নম্বর এপিসোডে। এপার বাংলা হোক বা ওপার বাংলা, তোমরা যেখান থেকে শুনছো সকলকে স্বাগত জানাচ্ছি। আমি শুভ রয়েছি তোমাদের সাথে। আজ সোমবার প্রেত চক্রের 87 নম্বর এপিসোডে তোমাদের জন্য দুটি সত্যি ভৌতিক ঘটনা নিয়ে হাজির রয়েছি। দুটি ঘটনাই কিন্তু খুব ভয়ের ঘটনা হতে চলেছে। আশা করছি তোমরা পুরো ঘটনাটা শুনবে। আজ প্রথম যে ঘটনাটা তোমাদের শোনাবো সেটা একটা কুফরি কালাম করার ঘটনা। কুফরি কালাম মানে সহজ ভাষায় বললে কালো জাদু করার ঘটনা। আর দ্বিতীয় যে ঘটনাটা আছে সেটা একটা অফিসে ঘটে যাওয়া ঘটনা। আশা করছি আজকে দুটি ঘটনাই তোমাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, আর যদি সম্ভব হয় চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। আর আমাদের ঘটনাগুলো শুনে যদি তোমাদের মনে হয় যে তোমাদের কাছেও কোনো সত্যি ভৌতিক ঘটনা আছে, হতে পারে সেটা তোমার নিজের সাথে ঘটে যাওয়া ঘটনা বা কারোর থেকে শোনা ঘটনা, সেই ঘটনাগুলো কিন্তু তোমরা খুব সহজে লিখে আমাদেরকে পাঠিয়ে দিতে পারো। pretchakro23@gmail.com মেল করতে পারো বা হোয়াটসঅ্যাপ করতে পারো। আমাদেরকে হোয়াটসঅ্যাপ নাম্বার ডেসক্রিপশনে দেওয়া আছে, সেখানে গেলে তোমরা সমস্ত লিঙ্ক পেয়ে যাবে। স্টোরি সিলেকশনে পূজা, সাউন্ড, গ্রাফিক্স আর ঘটনা পাঠে আমি শুভ। চলো তাহলে আজকের প্রথম ঘটনাটা শুনে নেওয়া যাক। আমার নাম ফারিন মণ্ডল। আজ আমি তোমার সাথে একটা কুফরি কালামের ঘটনা শেয়ার করতে চাই। ঘটনাটা আমার বাবার সঙ্গে ঘটেছিল। ঘটনাটা ঘটেছিল প্রায় 25 বছর আগে। তখন আমার বাবার বয়স হবে 17 কি 18। আমার বাবা আমাকে যেভাবে ঘটনাটা বলেছিল আমি ঠিক সেইভাবেই লেখার চেষ্টা করছি। সময়টা বসন্তকাল, কিন্তু গ্রামের দিক হওয়ায় শীত খুব জাঁকিয়ে পড়েছে। এবার আসল ঘটনায় আসি। একদিন বিকালে বাবা ও তার ভাই দুজনে মিলে অন্যান্য বন্ধুবান্ধবের সঙ্গে মাঠে ফুটবল খেলছিল। যখন খেলা শেষ করে বাড়িতে ফিরে আসলো, দেখে বাড়িতে তার মা নেই। কিছুক্ষণ খোঁজাখুঁজি করার পর জানতে পারে তার মা পাশের একজন প্রতিবেশীদের বাড়ি গিয়েছিল। তো মা যখন ফিরে আসে, সে বাবাকে বলে পাশের বাসার রোবেয়া ভাবি প্রেগনেন্ট অবস্থায় জল তুলতে গিয়ে পড়ে গিয়ে খুব ব্যথা পেয়েছে, এখন তাকে দ্রুত মহকুমা হাসপাতালে নিয়ে যেতে হবে। তখন বাবা বলে, হ্যাঁ নিয়ে তো যেতেই হবে, তাহলে বলো ওদের বাড়ির লোককে তাড়াতাড়ি নিয়ে যেতে। তখন দিদা বলে যে ওদের বাড়িতে তো এখন কেউ নেই, সবাই হাটে গিয়েছে, ফিরতে ফিরতে সন্ধ্যা হয়ে যাবে। তখনকার দিনে যেহেতু ফোনের ব্যবস্থা ছিল না আর কাজের জায়গাটা অনেকটা দূরে ছিল, তাই তাদের কাছে খবর পৌঁছানো সম্ভব ছিল না। তো তখন বাবা বলে, ঠিক আছে আমি নিয়ে যাচ্ছি। এই বলে বাবা এবং তার একটি বন্ধু দুজন মিলে, তাদেরই বাড়িতে একটা ভ্যান ছিল, সেই ভ্যানে করে মহকুমা হাসপাতালে যাওয়ার জন্য তৈরি হয়। সন্ধ্যা হব হব এমন সময় তারা রওনা দেয়। তো হাসপাতালে যাওয়ার জন্য দুটো গ্রাম, একটি কবরস্থান পার করে তারপর যেতে হয়। কাঁচা রাস্তা হওয়ার কারণে হাসপাতালে যেতে যেতে প্রায় ঘন্টাখানেক সময় লেগে যায়। হাসপাতালে নিয়ে যাওয়ার পরই সঙ্গে সঙ্গে রোগীকে ভর্তি নিয়ে নেয়। তারপর তারা বাইরে অপেক্ষা করতে থাকে। এক সময় ভাবির বাড়ির লোক খবর পেয়ে তারা হসপিটালে আসে। তখন সময়টা রাত 10টা। তারা আমাদের জন্য কিছু খাবার দাবারও নিয়ে আসে। আমাদের খুব খিদে পাওয়ায় আমরা খাওয়া দাওয়া করি। তারপর আমরা ভাবলাম যে রোগীর বাড়ির লোক তো এসে গেছে, তাই আমাদের আর থেকে কোনো কাজ নেই, তার থেকে ভালো হয় বাড়ি ফিরে যাই। কথা মতো আমরা যখন বাড়ি ফিরে আসব, তখন রোগীর বাড়ির একজন বলল, আমরা তো অতটা লেখাপড়া জানি না, তোমাদের মধ্যে একজন থেকে গেলে ভালো হয়। তখন বাবা তার বন্ধুকে বলল, তুই থেকে যা, আমি বাড়ি চলে যাই, কারণ সকালে আমার একটা ফুটবল ম্যাচ আছে, ওই ম্যাচটা আমাকে খেলতেই হবে। এই বলে বাবা তার বন্ধুকে ওখানে রেখে সেই ভ্যানটা নিয়ে সেখান থেকে বেরিয়ে পড়ে। যখন তারা হসপিটালে আসছিল, তারা একটা লণ্ঠন সঙ্গে করে নিয়ে আসে। সেই লণ্ঠনটা ভ্যানের সামনে ঝুলিয়ে বাবা রওনা দিল। বাবা মোটামুটি সাহসী ছিল। বাবা জানতো যে আগুন সামনে থাকলে নাকি কোনো ভূত বা জিন কাছে আসতে পারে না, তাই লণ্ঠনের আলোটা একটু বাড়িয়ে দিয়ে মনে সাহস নিয়ে এগিয়ে যেতে থাকে। রাস্তায় প্রথমে একটা গ্রাম পড়বে, তারপর একটা বড় কবরস্থান পার হতে হবে, তারপর আবার একটা গ্রাম, সেই গ্রামটা পার হলে তারপর বাবাদের গ্রাম। শীতকাল হওয়ায় চারদিক নিস্তব্ধ। আশপাশ থেকে ঝিঝি পোকার শব্দ আর দূর থেকে কিছু শিয়ালের শব্দ ছাড়া কিছুই শুনতে পাওয়া যাচ্ছে না। বাবা একভাবে ভ্যান চালাচ্ছে। কিছুক্ষণ পর একটা গ্রাম পার হয়ে গেল। তারপর আসলো কবরস্থান। কবরস্থানটা বিশাল বড়,
অনেক পুরনো। এই কবরস্থানটা যখন আসলো, বাবা ভ্যান চালাচ্ছে, হঠাৎ করে পেছন থেকে কে যেন বাবাকে ডাকলো, বলল, ও ভাই, গাবতলী যাবে? বাবা মনে মনে ভাবল যে লোকটা হয়তো তাকে কোনো ভ্যানওয়ালা ভেবেছে। তারপর এটা ভেবে খুশি হলো যে পুরো কবরস্থানটা তাকে একা একা পার হতে হবে না, সঙ্গে একজন লোক থাকবে। বাবা দূর থেকে চিল্লিয়ে বলল, হ্যাঁ যাব, তাড়াতাড়ি আসুন। বাবা দেখলো লোকটা একটা কালো আলখাল্লা পড়ে আছে। লোকটা হেঁটে হেঁটে তার দিকে এগিয়ে আসছে। তারপর বাবা ভ্যানে উঠে বসলো। লোকটাও এসে ভ্যানে উঠে বসলো। কিছুক্ষণ ভ্যান চালানোর পর বাবা একটা আশ্চর্য বিষয় খেয়াল করলো। বাবা যতবারই মনে মনে ইচ্ছা হচ্ছে যে মাথাটা একবার পেছন দিকে ঘুরিয়ে ওই লোকটার চেহারাটা দেখতে, কিন্তু বাবা যেন ঘাড়টা পেছনে ঘোরাতে পারছে না। মনে হচ্ছে কেউ তার ঘাড়টা পেছন দিক থেকে চেপে ধরে রেখেছে, তাই সে পেছন দিকে ঘাড় ঘোরাতে পারছে না। তারপর বাবা অত কিছু মনে না নিয়ে আবার ভ্যান চালানোর দিকে মন দেয়। এইভাবে প্রায় 15 মিনিট ভ্যান চালানোর পর ওই কবরস্থানটা পার হয়। পার হওয়ার পর ভ্যানের পেছনে বসে থাকা লোকটা বলে, দাঁড়াও, এইখানেই নামবো। বাবা ভ্যান চালানো থামিয়ে নিচে নেমে দাঁড়ায়। ভ্যানের সেই সহযাত্রী বাবাকে কিছু একটা হাতে দেয়। বাবা সেটা পয়সা ভেবে নিয়ে সোজা পকেটে চালান করে দেয়। কিন্তু বাবা যে জিনিসটা নিল, তখনও বাবার সামনের দিকেই মুখ ঘুরিয়ে দাঁড়িয়ে আছে, পেছনের দিকে ঘুরে দাঁড়াতে পারছে না। যে লোকটাকে সে দেখবে, লোকটা হাত বাড়িয়ে জিনিসটা বাবাকে দেয়। বাবা সেটা নেয়, নিয়ে আবার ভ্যানে উঠে ভ্যান চালাতে শুরু করে। 15-20 হাত এগানোর পর বাবার মনে হলো পুরো শরীরটা যেন হালকা হয়ে গিয়েছে। তারপরেই বাবা পিছনে ঘুরে তাকালো লোকটাকে দেখবার জন্য। পিছনে ঘুরে তাকানো মাত্রই অবাক হয়ে দেখলো লোকটা উধাও হয়ে গেছে, পেছনে আর কেউ নেই। বাবা খুব অবাক হয় আর ভয়ও পায়। তো যাই হোক, বাবা আবার ভ্যান চালানো শুরু করে। এখনও একটা গ্রাম পার হতে হবে, তারপর বাবাদের গ্রাম আসবে। ওই লোকটা ভ্যান থেকে নেমে যাওয়ার পর বাবার সঙ্গে কিছু অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করলো। প্রথমে বাবার মনে হলো এতক্ষণ লোকটাকে বসিয়ে আনছিল, তখন ভ্যানটা টানতে এতটা কষ্ট হয়নি। কিন্তু লোকটা যখন ভ্যান থেকে নেমে গেল, তারপর মনে হচ্ছে যে ভ্যানটাকে কেউ যেন পেছন থেকে টেনে ধরে রেখেছে। বাবা জোরে জোরে প্যাডেল করছে, কিন্তু সেই তুলনায় ভ্যানটা এগাচ্ছে না। তারপর মনে হতে শুরু করলো বাবার আশপাশ থেকে কাদের যেন ফিসফিস কথা বলার আওয়াজ শুনতে পাচ্ছে। বাবা এবার সত্যি সত্যি ভয় পেতে শুরু করলো। এই রকম কিছু দূর যাওয়ার পর বাবা লণ্ঠনের আলোতে দেখতে পেল সামনে একটা বোরকা পরা মহিলা দাঁড়িয়ে আছে, হাতে একটা পুটুল নিয়ে, আর বাবাকে হাত নাড়িয়ে ডাকছে। বাবা সেই মহিলার সামনে গিয়ে ভ্যানটা থামায় আর মনে মনে ভাবলো যে অত রাতে তাকে আর একা যেতে হবে না। এই ভেবে আবার একটু সাহস পেল। তারপর মহিলাটার নাম ঠিকানা জিজ্ঞাসা করলো। মহিলাটা যে ঠিকানাটা বলল, ঠিকানাটা বাবাদেরই গ্রামের একটা ঠিকানা। তখন বাবা বলে, ঠিক আছে, আপনি উঠে বসুন, আমি আপনাকে পৌঁছে দেব। এইভাবে কিছুক্ষণ ভ্যান চালাচ্ছে। যখন তাদের গ্রামে ঢুকবে এমন সময় ভ্যানের পেছন দিক থেকে হাড়গোড় চেবানোর মতন কিছু কর্মর আওয়াজ বাবা শুনতে পেল। শুনতে পেয়ে বাবা পিছন দিকে ঘুরে তাকালো, দেখলো সেই মহিলাটা একটা কিছু ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। তার মুখের অংশটা দিয়ে রক্ত টোপে পড়ছে। বাবার মুখ থেকে আটকে ওঠার মতন একটা শব্দ বের হলো। এই শব্দটা পেয়ে মহিলাটা বাবার দিকে মুখ তুলে তাকালো। এরপর একটা প্রচণ্ড জোরে অমানবিক চিৎকার দিল। সেটা শুনে বাবা তখনই অজ্ঞান হয়ে যায়। আর ভ্যানের নিয়ন্ত্রণ হারানোর ফলে পাশের একটা কাঁচা নর্দমার মধ্যে একটা চাকা বসে গিয়ে ভ্যানটা উল্টে যায়। বাবা বলে যে ওইখানে কতক্ষণ অজ্ঞান অবস্থায় পড়েছিল বাবা এখনও জানে না। তারপর থেকে নাকি বাবার আর কোনো কিছুই মনে ছিল না। ফজরের আজান হওয়ার পর যখন অনেক বয়স্ক মানুষ মসজিদে নামাজ পড়তে যাচ্ছে, তখন তারা বাবাকে রাস্তার ধারে অজ্ঞান অবস্থায় দেখতে পায়। এরপর তারা নানান রকমভাবে বাবার জ্ঞান ফেরায়। জ্ঞান ফেরার পর তারা বাবাকে নাম ঠিকানা জিজ্ঞাসা করে, কিন্তু বাবা কোনো কিছুই বলতে পারছে না, শুধু ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে সবার দিকে। চোখ দুটো ঘোলাটে আর রক্তবর্ণ, অনেকটা মানুষ নেশা করলে যেমন হয় ঠিক সেই রকম। কিন্তু বাবা কোনো কথাই বলতে পারছে না, শুধু সবার দিকে পাগলের মতন দৃষ্টি নিয়ে তাকিয়ে আছে। এই রকমভাবে সারা দিন কাটলো, তাও বাবার মুখ থেকে কেউ কোনো কথাই বার করতে পারল না। একসময় বাবার মা অর্থাৎ দিদা অলৌকিক কিছু সন্দেহ করে পাশের গ্রামের একটি মসজিদের হুজুরকে ডেকে আনে। হুজুর এসে বাবাকে নানান কথা জিজ্ঞাসা করে।
তারপর কিছু না বলায় একসময় হুজুর কিছু প্রক্রিয়া করে জানতে পারে যে বাবার ওপর নাকি কেউ কুফরি কালাম করেছে। কোনো একজন শয়তান কবিরাজ অন্য কারোর ওপরে থাকা জিনের নজর কাটাবার জন্য নাকি বাবার ওপরে সেই জিনকেই চালান করে দিয়েছে। তাই বাবা কোনো কথা বলতে পারছে না। কুফরি কালাম করে তার গলার স্বর কেড়ে নেওয়া হয়েছে যাতে বাবা কাউকে কিছু বলতে না পারে। একসময় সেই হুজুর আবার কিছু প্রক্রিয়া করে, তারপর বলে যে বাবা গতকাল রাতে যে জামা কাপড় পরেছিল সেই জামা কাপড়গুলো আনতে। সেই জামা কাপড়গুলো আনলে হুজুর খুব ভালো করে সেগুলোকে খুঁজে দেখে বাবার জামার পকেটে একটা সাদা কাপড়ে মোড়ানো কিছু লাল সুতো দিয়ে পেঁচিয়ে শক্ত করে বাঁধা রয়েছে। হুজুর সেটাকে খুলে দেখে তার মধ্যে ছোট ছোট কিছু হাড়ের টুকরো, কিছুটা মাটি আর লাল রঙের সিঁদুর বা রক্ত জাতীয় কিছু তার ভেতরে রয়েছে। হুজুর সেইগুলোকে আগুন জ্বালিয়ে পুড়িয়ে দেয়, তারপর কাগজের মধ্যে কিছু একটা লিখে সেই কাগজটা এক গ্লাস জলের মধ্যে চুবিয়ে সেই জলটা বাবাকে খাইয়ে দেয়। তারপর থেকে বাবা কথা বলা শুরু করলো আর তার সঙ্গে গতকাল রাতে ঘটে যাওয়া সব ঘটনা খুলে বলল। সব শুনে হুজুর তাকে একটা তাবিজ দেয়, বলে এই তাবিজটা 7 দিন না কাটা পর্যন্ত সে যেন পড়ে থাকে। তারপর 7 দিন কেটে যায়। বাবার সাথে এরপরে আর কোনো অলৌকিক ঘটনা ঘটেনি। আশা করছি ঘটনাটা তোমার ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই প্রেতচক্র পরিবারের সঙ্গে শেয়ার করবে। কি কেমন লাগলো আজকের প্রথম ঘটনাটা? আশা করছি আজকের প্রথম ঘটনাটা তোমাদের ভালো লেগেছে। প্রথমে কুফরি কালাম সম্পর্কে আমি কিছুই জানতাম না। যখন ঘটনাটা পড়লাম তারপর আমি নিজেই বেশ অবাক হয়েছি। আশা করছি ঘটনাটা তোমাদের ভালো লেগেছে। এতক্ষণে লাইক কমেন্ট করে দিয়েছো। তোমাদের কাছে যদি এরকম কোনো সত্যি ভৌতিক ঘটনা থাকে সেটা কেন লুকিয়ে রেখেছো আমাদের সঙ্গে শেয়ার করো। শেয়ার করতে হলে কি করতে হবে আরও একবার মনে করিয়ে দিই, ঘটনাটা লিখে প্রেতচক্র23@gmail.com মেইল করতে হবে বা হোয়াটসঅ্যাপ করতে পারো আমাদেরকে। হোয়াটসঅ্যাপ নাম্বার ডেসক্রিপশানে দেওয়া আছে, সেখানে গেলে তোমরা সমস্ত লিঙ্ক পেয়ে যাবে। এর আগের এপিসোডে কয়েকজন আমাদেরকে সুন্দর সুন্দর কমেন্ট করেছিল, সেই কমেন্টগুলো আমরা দ্বিতীয় ঘটনার শেষে পড়ে শোনাবো। আশা করছি তোমরা পুরো এপিসোডটা শেষ হওয়া পর্যন্ত আমাদের সঙ্গে থাকবে। চলো তাহলে আজকে দ্বিতীয় ঘটনাটা শুনে নেওয়া যাক। হাই শুভ, আমি প্রতিমা পাল। তোমার গলায় প্রেতচক্রের ঘটনাগুলো শুনতে ভালো লাগে, তাই আমি আজ আমার সাথে ঘটে যাওয়া একটা ঘটনা তোমার শেয়ার করছি। ঘটনাটা যদি ভালো লাগে তুমি প্রেতচক্রের এপিসোডে শুনিও। এখন ঘটনাটা বলি। সালটা 2014। আমি সবেমাত্র কলেজ কমপ্লিট করেছি। হঠাৎ একদিন কলেজ থেকে ফোন করে বলে যে একটা প্রাইভেট কোম্পানি আমাদের কলেজে ইন্টারভিউ নিতে আসবে। আমি যদি আগ্রহী থাকি তাহলে যেন ইন্টারভিউটা দিতে আসি। আমি ভাবলাম বাড়িতে তো বসেই আছি, যদি ইন্টারভিউ দিয়ে কাজ হয় তাহলে ভালোই। তো আমি ইন্টারভিউটা দিই এবং সিলেক্টও হই। চাকরিটা ছিল টেলিকলারের। তো আমি বাড়ি থেকে যাতায়াত করতাম। আমার বাড়ি থেকে যাতায়াত করতে অনেকটাই অসুবিধা হতো। তখন আমি ভাবি যে কাজটা ছেড়ে দেব। এবার আমাদের অফিসটার একটু বর্ণনা দিই। আমাদের অফিসটা যে বিল্ডিংয়ে, সেই বিল্ডিংটা 4 তলা। নিচের তলাটায় অফিস এবং উপরের 3টে তলা ভাড়া দেওয়া। আমি কাজ ছেড়ে দেব শুনে অফিসের স্যার আমাকে বলে, তুমি কাজ ছেড়ে দেবে কেন? তখন আমি স্যারকে বলি যে এখান থেকে আমার যাতায়াতের অনেকটাই প্রবলেম হয়, এর জন্য আমি কাজ করব না। তখন স্যার বলল যে অফিসের ওপরের ফ্ল্যাটগুলো তো ফাঁকা আছে, সেখানে 3 তলায় রুমটা ফাঁকা আছে, আমি ওনারের সাথে কথা বলে কমে ঠিক করে দেব। কিন্তু আমি তখন স্যারকে বললাম 3 তলায় একা কী করে থাকবো? স্যার বলেন যে তাহলে অফিসের আরও একজন আছে, সেও তার ওয়াইফকে নিয়ে আসবে, খালি একা বলে সেও আসছে না, যদি তুমি আসো তাহলে সেও এখানে শিফট হবে। তো আমি রাজি হয়ে গেলাম। 2 দিনের মধ্যে আমি আমার বাড়ি থেকে সব কিছু গুছিয়ে নতুন ফ্ল্যাটে চলে আসলাম। তার 3 দিন পরে ওই স্যার ও তার ওয়াইফকে নিয়ে পাশের রুমটায় চলে আসে। ওই স্যারের ওয়াইফকে আমি বৌদি বলে ডাকতাম। তার সঙ্গে বেশ কিছুদিনের মধ্যেই আমার খুব ভালো ভাব জমে যায়। আমি সকালবেলা অফিসে যাই এবং দুপুরবেলা 1 ঘন্টা ব্রেক নিয়ে কিছু খাবার বানিয়ে খেয়ে দিয়ে আবার অফিসে যেতাম। 4টের সময় আমার অফিস ছুটি হতো। কোনো দিন রাতের খাবারটা স্যারেদের সাথেই করতাম। ওই বৌদি রাতের খাবার রান্না করে রাখতেন। এইভাবে বেশ 3 মাস ভালোই কাটে।
একদিন শনিবার, সেদিন কোনো একটা সরকারি ছুটি ছিল, তাই অফিস বন্ধ। তো সেই দিনকে স্যার এবং বৌদি দুজনে মিলে ঘুরতে বেড়ায়। তারা আমাকেও যেতে বলেছিল তাদের সাথে, কিন্তু আমি তাদের মধ্যে গিয়ে কি করব, এটা ভেবে আমি আর যাইনি। স্যাররা দুপুরে লাঞ্চে বেড়ায়, তখন আমি শুয়ে পড়েছি। তো আমি যখন ঘুম থেকে উঠে যখন বাইরে বেরাই, দেখি ওই পাশের রুমে বৌদিদের ঘরটা হালকা করে খোলা। আমি ভাবলাম বৌদিরা হয়তো এসে গেছে। আমি হালকা করে উঁকি মারতেই দেখি একজন মহিলা পেছন ঘুরে বসে আছে। আমি ভাবলাম হয়তো তাদের বাড়িতে কেউ বেড়াতে এসছে, বৌদিরা ঘরে নেই তাই বসে আছে। তো আমি তখন ভাবলাম যে আমি চোখ মুখটা ধুয়ে এসে তার সঙ্গে কথা বলবো। তারপর আমি ফ্রেশ হয়ে বৌদিদের রুমে আসতেই দেখি সেই মহিলা নেই। আমি একটু অবাক হলাম, এর মধ্যেই মহিলাটা চলে গেল। তো বৌদিরা আসলে কথাটা আমি তাদেরকে বলি। তিনি বলে, কোথায়, কেউ তো আসার কথা ছিল না আমাদের বাড়িতে, তুমি হয়তো ভুল দেখেছো। আমি বলছি না, আমি সত্যি একজনকে বসে থাকতে দেখেছি। তারা কিছুতেই মানতে চায় না, বলে তুমি ঘুমের ঘোরে ভুল দেখেছো। তো আমি আর তর্ক না করে সেখান থেকে চলে যাই। তো একদিন সন্ধ্যাবেলায় অফিস ছুটির পর রুমে এসে বসে আছি। গরমকাল থাকায় বৌদি এসে আমাকে বলল যে ছাদে চলো না, বেশ সুন্দর হাওয়া দিচ্ছে, একটু হাওয়া খেয়ে আসি। আমি বললাম ঠিক আছে চলো, এসে রান্না করব। স্যারকে জিজ্ঞাসা করলে স্যার বলল না আমি যাব না, আমার কাজ রয়েছে। তো আমি আর বৌদি দুজনে মিলে ছাদে গেলাম। ছাদে একটু বাগান টাইপের করা, কিছু ছোট ছোট গাছ এবং কিছু বড় বড় গাছ, যেমন পেয়ারা গাছ, লেবু গাছ, কুল গাছ, এই রকম গাছ টবে লাগানো আছে। কিছুক্ষণ হাওয়া খাওয়ার পর আকাশটা বেশ ভালোই লাগছিল দেখতে। তো বৌদি বলে দাঁড়াও, ফোনটা রুম থেকে নিয়ে আসি, একটা ছবি তুলবো। আমি বললাম চলো, আমিও যাব। বৌদি বলল না তুমি দাঁড়াও, আমি আসছি, এক্ষুনি চলে আসবো। তো আমি দাঁড়িয়ে আছি, হঠাৎ করে আমার মনে হলো যে এখানে আমি ছাড়া আরও কোনো লোক আছে। একটা সময় আমি খুব জোরে কিছু হাসির আওয়াজ শুনতে পেলাম। তখন আমি একটু ভয় পেলাম। আমি ভাবলাম হয়তো অন্য রুমের লোকেরাও এখানে হাওয়া খেতে এসছে। আমি চারদিকটা একটু ভালো করে দেখলাম, কিন্তু কিছুই দেখতে পেলাম না। ছাদে একটা টবে একটা বেলফুল গাছ ছিল। সেই গাছটার দিক থেকে কিছু একটা শব্দ আসতে থাকলো। আমি পায়ে পায়ে সেই গাছটার দিকে এগিয়ে গেলাম। সেই গাছটার পাশে যেতেই যে জিনিসটা দেখলাম সেটা দেখে আমি প্রচণ্ড জোরে একটা চিৎকার দিলাম। দেখি দুটো লাশ পাশাপাশি সাদা কাপড়ে মোড়ানো রয়েছে। আমার চিৎকার শুনে নিচ থেকে বৌদি এবং স্যার দুজনেই দৌড়ে আসে এবং আমাকে জিজ্ঞাসা করে আমি চিৎকার কেন করছি। তখন আমি বললাম যে আমি এরকম দুটো লাশ দেখতে পেয়েছি। তো স্যার ফোনের টর্চ জেলে আমাকে পুরো ছাদটা ঘুরিয়ে দেখায়, কোথাও কিছু নেই। ওরা বলে তুমি ভুল দেখেছো, একা ছিলে তাই। তারা কিছুতেই বিশ্বাস করতে চায় না, আমাকে নিয়ে নিচে নেমে আসে। সেই দিন রাতে ওই বৌদি আমার সাথেই ঘুমিয়েছিল, কিন্তু আমি সারা রাত ঘুমাতে পারিনি, কারণ আমি বিশ্বাস করতে পারছিলাম না যে ওটা আমার চোখের ভুল ছিল। কারণ আমি নিজের চোখে দেখেছি, আর ওই হাসিটা যে কোনো মহিলার সেটাও আমি বুঝতে পেরেছি, কিন্তু তারা কেউ বিশ্বাস করতে চায়নি। তো ঘটনাটার 3-4 দিন পর ওই বৌদির মা অসুস্থ। এখন ওই স্যার আর বৌদি তাদের গ্রামের বাড়িতে যাবে মাকে দেখতে। তারা কথাটা আমাকে আগে বলেনি, তাহলে হয়তো আমি কোনো বন্ধুকে নিয়ে আসতাম ওই কটা দিন আমার সঙ্গে থাকার জন্য। বাড়িতে আমি একা থাকতে ভয় পাচ্ছিলাম। তো সেই দিন ছিল বৃহস্পতিবার। স্যার অফিস থেকে সন্ধ্যাবেলা এসে বৌদিকে নিয়ে বেরিয়ে যায়। আমি রাতের বেলা খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ি। তখন রাত কটা বাজে আমার খেয়াল নেই। আমি স্বপ্ন দেখছি যে খুব জোরে ঝড়ের মতন হাওয়া দিচ্ছে এবং আমার ঘরের দরজাটা বন্ধ করা, ছিটকানি দেওয়া। সেটা হাওয়ার ধাক্কায় ছিটকানিটা ভেঙে খুলে গেছে। এখন দেখি দুজন মানুষ, একজন মহিলা এবং একজন লোক, প্রচণ্ড লম্বা, গলায় দড়ি পেঁচানো। তারা আমার সামনে এসে চিৎকার করে বলছে, কিরে তুই এখন এখান থেকে যাসনি? এখান থেকে তো তোকে চলে যেতে বলেছি। যদি জীবনের মায়া থাকে তাহলে তুই এখান থেকে চলে যা। তো এই স্বপ্নটা দেখে আমি ধরফর করে উঠে বসি এবং দরজার দিকে তাকিয়ে দেখি যে সত্যি আমার ঘরের দরজাটা, ছিটকানিটা ভেঙে দরজাটা খুলে আছে, কিন্তু ঘরের মধ্যে আর কেউ নেই।
ঘটনাটা ঘটার সাথে সাথে আমি আমার বাড়িতে ফোন করি এবং মাকে সব কথা জানাই। মা বলে, তোর ওখানে থাকতে হবে না, তুই চলে আয়। আমি তার পরদিন সকালবেলা বাড়িটা ছেড়ে চলে আসি এবং অফিসটাও ছেড়ে দিই। সেই ঘটনার কিছুদিন পর বৌদি আমাকে ফোন করে এবং বলে যে তার সাথেও এই রকম ঘটনা ঘটছে, তাই তারাও সেই ফ্ল্যাটটা ছেড়ে দিয়ে অন্য একটা বাড়িতে ভাড়া রয়েছে। এবং এটাও বলে যে স্যার অফিসের একজনের কাছ থেকে খোঁজ নিয়ে জেনেছে যে ওই রুমটা ছিল, ওইখানে একটা ফ্যামিলি থাকতো, তাদের একমাত্র ছেলে সে বাইরে রয়েছে। সেই লোকটা নাকি মানসিক রোগী ছিল। একদিন গলায় দড়ি দিয়ে সে আত্মহত্যা করে। এই ঘটনা 3 দিনের মাথায় নাকি তার ওয়াইফও গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছিল। সেই থেকে ওই ফ্ল্যাটটা বন্ধই ছিল। আশা করছি ঘটনাটা তোমার ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করো। তাহলে কেমন লাগলো আজকের ঘটনা দুটি? আজকের দুটি ঘটনাই কিন্তু বেশ ভয়ের ছিল। আশা করছি দুটো ঘটনাই তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও। আর তোমাদের কোন ঘটনাটা বেশি ভয় লাগলো সেটাও তোমরা কিন্তু আমাদেরকে কমেন্ট করে জানাতে পারো। আর যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটা অন করে আমাদের সঙ্গে থাকবে। এর আগের এপিসোডে আমাদের কয়েকজন বন্ধু আমাদেরকে কমেন্ট করেছে, এবার কমেন্টগুলো আমি একটু পড়ে নেব। মালবিকা দে কমেন্ট করেছে, খুব ভালো লাগলো। আবুল হোসেন তিনি লিখেছেন, দাদা ভালো লাগলো তোমার কাছ থেকে ঘটনাগুলো শুনে। এরপর কমেন্ট করেছে রিয়া ইসলাম। তারপর সুদেশনা সিনহা রায়, তিনি বলছে 3টি ঘটনাই ভালো লাগলো, থার্ড ঘটনাটা বেশি ভয়ের ছিল। ইসলামের কথা কমেন্ট করেছে, দ্বিতীয় ঘটনাটা খুব ভয়ের ছিল। এরপর কমেন্ট করেছে আকাশ মণ্ডল, গল্পগুলো অনেক ভয়ের ছিল। শুভ দাস একটা সুন্দর কমেন্ট করেছে, কমেন্টটা আমার খুব ভালো লেগেছে। ও লিখছে, বাইরে বৃষ্টি হচ্ছে, এই ওয়েদারে প্রেতচক্রের ঘটনাগুলো শোনার মজাটাই আলাদা। হ্যাঁ, আমিও মনে করি এইরকম বৃষ্টির ওয়েদারে সত্যি ভৌতিক ঘটনা শোনার মজাটাই আলাদা। আশা করছি তোমরা এইভাবেই আমাদের পাশে থাকবে, আমাদেরকে আরও বেশি বেশি করে কমেন্ট করবে। তাহলে আমি চেষ্টা করব তোমাদের সবার কমেন্টগুলো যাতে পড়ে শোনাতে পারি। আশা করছি পরবর্তী দিনগুলোতেও তোমরা আমাদেরকে এইভাবেই সাপোর্ট করে যাবে। আর এই ঘটনাগুলো শুনে যদি তোমাদের মনে হয় তোমাদের কাছেও কোনো সত্যি ভৌতিক ঘটনা আছে, হতে পারে সেটা তোমার নিজের সাথে ঘটে যাওয়া ঘটনা বা কারণ মুখ থেকে শোনা ঘটনা, সেটাও তোমরা খুব সহজে আমাদেরকে লিখে পাঠাতে পারো। pretchakro23@gmail.com মেল করতে পারো বা হোয়াটসঅ্যাপ করতে পারো আমাদেরকে। হোয়াটসঅ্যাপ নাম্বার ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখানে গেলে তোমরা সমস্ত লিঙ্ক পেয়ে যাবে। তোমরা যদি এইভাবে আমাদেরকে সাপোর্ট করতে থাকো তাহলে আমরা খুব তাড়াতাড়ি আমাদের লক্ষ্যে পৌঁছে যাব। আর মনে রাখতে হবে, প্রেতচক্র কোনো কাল্পনিক বা অলৌকিক ঘটনাকে সমর্থন করে না। প্রেতচক্রের কাজ শুধুমাত্রই তোমাদের মনোরঞ্জন করা। তাই আশা করব তোমরা খোলা মনে আমাদের ঘটনাগুলো শুনবে আর আমাদেরকে সাপোর্ট করবে। আজকের এপিসোডে এইখানে শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী একটি নতুন এপিসোডে বৃহস্পতিবার নতুন কিছু ঘটনার সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর প্রেতচক্রের ঘটনাগুলো শুনতে থেকো। নমস্কার।